চলো চলো আসো, কাম কাম কাম, ঘরে ঘরে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30, মর্নিং ওয়াকে যেতে পারিনি কারণ কম্বল থেকে বেরোবো কি বেরোবো না এই ভাবতে ভাবতে 1 ঘন্টা কেটে গেছে। তো চলুন এবারে আমি যাচ্ছি সকালবেলা যে চা খাবো কিংবা কফি খাবো তার জন্য দুধের প্যাকেট আনতে। আমাদের সামনেই দোকান রয়েছে, সেখান থেকেই নিয়ে চলে আসবো। ফড়িং বেরিয়ে গেছিলো, ফড়িংয়ের পেছনে দৌড়াতে গিয়ে আরও 5 মিনিট আমার নষ্ট হয়ে গেলো, ওই জন্য আমি হাঁপাচ্ছি, বুঝতে পারলেন। চলুন, সামনেই দোকান, মুখে নাকপট্টি দেওয়ার কোনো দরকার নেই। ওই যে ব্লু কালারের ওটস বিস্কুটটা কত রকম বেরিয়েছে সব এখন। কত রকম বেরিয়েছে। দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি। এখনও পর্যন্ত আমাদের ঘরের মহারাজ মহারানীরা জাগেনি। আমি না ঘুম ভেঙে গেলে বেশিক্ষণ বিছানার মধ্যে থাকতে পারি না, যতই শীত পড়ুক কিংবা যাই পড়ুক না কেন। চলো বাবা চলো, আর বেরিয়ে যাও না, আমি কিন্তু আর তোমাকে আনতে যাবো না। চলো আচ্ছা চলো 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 চলো, জঙ্গলে ছুটেছিলে তুমি ওর জন্য। কি গো কি গো, ওঠো না, দুয়ারে ফড়িং পটি করেছে, সেটা না ফেললে শুয়ে তো বাসন মাজতে ঢুকতে পারছে না। চলো 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 না। দুধ জাল দিতে গিয়ে দেখুন কতটা দুধ পড়ে গেছে। আর এই হচ্ছে আমাদের নন্দু বাবা, বুঝতে পারছেন, পাঁচিলে উঠে সব সময় সার্কাস দেখাচ্ছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কফির জন্য অল্প একটুখানি দুধ চিনি দিয়ে। কফির জন্য যে দুধটা আমি বসিয়ে দিয়েছি ওর মধ্যে জল পাইল করেছি বলে একটুখানি ফুটিয়ে না নিলে না কফির স্বাদ পুরো পাঞ্চা লাগবে। একটা ফোনের মধ্যে চার্জ নেই, সকালবেলা ঘুম থেকে উঠে সব ফোনগুলোকে চার্জে বসিয়ে দিয়ে তারপরে আমি মর্নিং ওয়াকে যাই। আজকে যেহেতু মর্নিং ওয়াকে যাইনি তাই এগুলো চার্জ পাবে কটার সময়, 8:30টার সময়। ফড়িং যে আজকে কি মস্তানি করছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না ওর মধ্যে আলাদা রকম একটা এনার্জি থাকে, এনার্জি কিছুতেই কমতে চায় না, তাই না বাবা? হ্যাঁ, গেট খুলে দিলে পালাচ্ছে, এই সার্বক্ষণ। সকালবেলায় আমি একবার আপনাদের গুড মর্নিং জানিয়েছি, আবার কাঁপতে কাঁপতে গুড মর্নিং জানিয়ে দিলাম। আমি স্নান করে এলাম আর আজকে ভেবেছি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে একটুখানি ছাদের দিকে যাব। তাড়াতাড়ি করে রান্না বান্না হয়েও যাচ্ছিল, এই মুহূর্তে একে একে গেটের সামনে সবাই হাজির হচ্ছে। আমার বড় নন্দাই আসলো, তাকে চা করে দিলাম, তার সঙ্গে একটুখানি গল্প করতে হলো। আমার বাবু একটু আগে এসেছিল, তার সঙ্গে একটুখানি গল্প করতে হলো। পুকুর একখানা সাইকেল ছিল যেটা কোনোদিনই সে চালায়নি, সেটা আমার ভাইপোকে দিয়ে দেওয়া হলো। কারণ আমাদের ওই বাড়িতে না বেশ মাঠ ঘাট অনেক রয়েছে, সেখানে বিনা কারণেই সাইকেলটা চালানো যায়। আর পুকু তো এখানে খুব একটা বেরোয় না, তাই ওটা পড়ে পড়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো। তাই ভাবলাম একজনকে দিয়ে দিলে সে যদি চালাতে পারে তো খুব ভালো কথা। তো চলুন
আজকে কি কি রান্না হবে সেটা আগে দেখিয়ে নিই। ইন্দ্রকে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি, বললাম আমাদের শীতকালের সকালে খুব একটা ব্রেকফাস্টের ঝামেলা হচ্ছে না। এই দেখুন চলে এসছে, দেখাই আপনাদের। আর এই দেখুন, আরে না, এই দেখুন মেয়েটা পড়তে বসেছে। আজকে সবচেয়ে সাংঘাতিক কর্মটা আমার মেয়ে করে ফেলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়ে তারপরে পড়তে বসেছে। এটা সবচেয়ে ভালো জিনিস। এবারে যখন তখন আমরা ছাদে গেলে যেতে পারি, কুকুর আসায় আমাকে আর বসে থাকতে হবে না। সকালবেলায় দুপুরবেলায় যে খাওয়া দাওয়া হবে তার কিছুটা রান্নাবান্না আমি করে নিয়েছি, তার ঝলক আমি আপনাদের দেখাচ্ছি। বিট, গাজর আর পেঁয়াজ কলি একসঙ্গে ভেজে রেখে দিয়েছি। ইন্দ্র বাজারের দিকে গেছে, বাজারের দিকে না, আমাদের রাস্তার পাড়ে যে সমস্ত দোকানপাটগুলো বসে সেখান থেকে অল্প একটুখানি ধনেপাতা নিয়ে চলে এসেছে। আমাদের ঘরে এইরকম ধনেপাতা অভাব দেখা দিয়েছিল, যা ধনেপাতা এনেছিল সব দিয়ে চাটনি বানিয়ে রেখে দিয়েছি। আর এই যে সবাই যে চা খেয়েছে, চায়ের পাতিল দেখুন বেসিন ভরে যাবে। যাই হোক, আজকে হবে পেঁয়াজ পকোড়া কারি। সকালবেলায় পেঁয়াজটাকে কেটে কুটে বেসন দিয়ে মাখিয়ে মুখিয়ে বড়া ভেজে রেখে দিয়েছি। এবারে এটাকে কি করে পকোড়া কারি বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইয়ের মধ্যে এক্সট্রা যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আরেকটুখানি তেল অ্যাড করে তারপরে রান্না করতে হবে। তো স্টার্ট করা যাক। ও মাঝে মাঝে পাগল হয়ে যায়। ঘর দৌড় কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। সকালবেলা যেটুকু কাজকর্ম আছে ক্যামেরা অফ করে সেই কাজকর্মগুলো করে ফেলে নিয়েছি। কারণ এখন আমি এই যে এইরকম কুজো হয়ে না কাজকর্ম করছি, সেগুলো যদি ক্যামেরা ধরে আপনাদের দেখাতে যাই আপনাদের খুব কষ্ট লাগবে। কি রে বাবা মামুন এরকম হয়ে গেল কেন? না, শীতে এরকম হয়ে গেছি, হাত পায়ের গিটে গিটে মোটামুটি ব্যথা বেশ আসতে শুরু করে দিয়েছে। আরো যদি শীত পড়ে তারপরে কানে ব্যথা, চোখগুলো পর্যন্ত ব্যথা করছিল আজকে সকালবেলা। কি সাংঘাতিক অবস্থা হবে বলুন তো আমার। পেঁয়াজ পকোড়া কারি বানানোর জন্য দেখলেন পেঁয়াজের পকোড়া আমি ভেজে রেখে দিয়েছি, খুব অল্প পরিমাণেই ভেজেছি, এক বেলায় তুলে দিতে হবে সেই জন্য অল্প স্বল্প করে তরকারি আমাকে বানাতে হচ্ছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেসন দিয়ে পকোড়া কারি বানাবো। সেই বেসনটাকে হালকা রোস্ট করে নিতে হবে। আমি যে পরিমাণে পকোড়া ভেজেছি তার জন্য এই ছোট চামচের 4 চামচ বেসন নিলেই যথেষ্ট, বুঝতে পারলে? বেসনটা ভাজতে ভাজতে দেখুন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, তার মানে এইরকমই হালকা করে ভেজে নিতে হবে। বেশি যদি ভাজাভাজি করতে চান তাহলে কারি তেতো হয়ে যাবে। এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। বেসনটাকে হালকা রোস্ট করে নেওয়ার পরে এর মধ্যে মেশাবো বড় চামচের 2 চামচ দই, টক দই কিন্তু, হ্যাঁ। এর মধ্যে মেশাবো কিছু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়া একসঙ্গে মেশানো রয়েছে সেই গুঁড়ো, মেশাবো পরিমাণ মতন লবণ। দই ফেটানোর সময় যদি লবণ দিয়ে একটুখানি ফেটানো যায় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা ফেটে যাওয়ার চান্স অনেকটাই কমে যায়। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, বেসন আর দইয়ের মিশ্রণটার মধ্যে 2 গ্লাসের মতন আমি জল মিশিয়ে তারপরে একসঙ্গে ফেটিয়ে রেখে দিয়েছি। তেলটা একটুখানি গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে, গরম তেলে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোড়ন যে চড়বড় করবে সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছে এত ঠান্ডাতে, বুঝলেন? ওয়েট করতে হবে আমাদের। চড়বড় করে এসছে, আগে থেকে বেসন আর দইয়ের ঘোলটা যে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা আস্তে করে তেলের উপরে দিয়ে দিতে হবে। এবারে এই ঘোলটাকে টকবক করে ফুটতে দিতে হবে। যদি 2 গ্লাস জল দিয়ে থাকি ফুটতে ফুটতে এটা 1 গ্লাসে এসে পৌঁছাবে, তখন বুঝে নিতে হবে যে কারিটা আমার রেডি হয়ে গেছে। এই বেসন কারি যত টকবক টকবক করে ফুটবে এর টেস্ট তত বেড়ে যাবে, সেই জন্য খুন্তি এর মধ্যে চালিয়ে যেতে হবে। বেসন আর দই নিচে লেগে যাওয়ার চান্স থাকে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30। রাত্রিবেলায় কি খাওয়া দাওয়া হবে তার যোগাযন্ত্র মোটামুটি করে ফেলেছি। গ্যাসের মধ্যে আগুন ধরালে টপাটপ রান্নাবান্না হয়ে যাবে। প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ দিয়ে গোবিন্দভোগ চাল বসিয়ে রেখে দিয়েছি, এই দিয়ে হবে ফেনা ভাত। শীতকালে রাত্রিবেলায় এই গোবিন্দভোগ চালের ফেনা ভাত হালকা ঘি দিয়ে মেখে খেতে যে কি অমৃত লাগে, এর থেকে বড় অমৃত এই দেশে দুনিয়ায় আর পাওয়া যায় না।
তাই না? যারা খান তারা নিশ্চয়ই জানবেন। আর তার সঙ্গে থাকবে একখানা হাফ বয়েল করে ডিম। আমি, পুপু, ইন্দ্র তিনজনে আজকে ডিম খাবো। আমি রাত্রিবেলা না খুব একটা ডিম খাই না, কিন্তু আজকে আমার খেতে ইচ্ছা করছে। এত ঠান্ডা, এত ঠান্ডা। এই যে ডিম সেদ্ধর মেশিনের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি, এটাও পুটুস করে সুইচ দিলে 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো চলুন এবারে কম্বলের মধ্যে হাফ বডি ঢুকিয়ে আপনাদের সঙ্গে কিছু কথোপকথন করি, কারণ খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে বলার আছে, বুঝতে পারলেন? চেয়ারটা যেহেতু সরিয়ে দিয়েছি, ফড়িং মাঝে মাঝে উঠতে পারছে, মাঝে মাঝে উঠতে পারছে না। বাবা তুই কি ভারী হয়েছিস বাবা, তোকে নিয়ে উঠতে পারি? চল ওঠ, চল বস। ওরে বাবা দাঁড়া, বন্ধুদের সাথে কথা বলবো বাবা। চলো সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। দাঁড়ান, ওকে একটুখানি ঠান্ডা করে নিই, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। সিট ডাউন, সিট ডাউন। আগামীকাল আমি আর ইন্দ্র দুজনে মিলে যাচ্ছি অ্যাপোলো হসপিটালে। আপনাদের হয়তো মনে জাগতেই পারে হঠাৎ করে মামুন অত বড় একখানা হসপিটালে কিসের জন্য যাচ্ছে। আমার শরীরে নিজের ভুলের জন্যই একটা ক্ষতচিহ্ন রয়ে গেছে। সেই ক্ষতটা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। আমি আমার লোকাল ডক্টরকে দেখিয়েছিলাম, সে বলল একটা ছোট্ট সার্জারির মাধ্যমে আপনার এই জিনিসটা সেরে যাবে। এইটাকে আর আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না। আর যেই জিনিসটার কথা আমি বলছি, এখনো পর্যন্ত আমি বলছি না ঠিক কি সার্জারি হতে আমার চলেছে। ডাক্তার যদি কোনো পজিটিভ কথাবার্তা বলে যে অপারেশন করলে ঠিক হয়ে যাবে, এটা দ্বিতীয়বার আর হবে না, তাহলেই আমি আপনাদের বলবো। আগামীকাল যাই, দেখি উনি কি বলেন। সবচেয়ে বড় সার্জনকে আমি দেখানোর চেষ্টা করব, কারণ আতিপাতি সার্জনকে দেখিয়ে কি হবে বলুন তো? শরীরে একটা হালকা কাঁচির খোঁচাও যতটা বেদনাদায়ক, একটা বড় কাঁচির খোঁচাও কিন্তু সেরকমই বেদনাদায়ক। মানে দুটোতেই রিস্ক থাকে। আমার যখন ব্রেস্টে একটা অপারেশন হয়েছিল, আমার পাশে আরও একজন ভর্তি ছিলেন, তারও কোথাও একটা অপারেশন হয়েছিল। আমাদের দুজনেরই কি হচ্ছিল বলুন তো? সেলাইটা শোকাচ্ছিল না, কিছুতেই শোকাচ্ছিল না। আমি ভাবছি কি যে এই সেলাই ঠেলাই নিয়ে আমি ঘরের কাজকর্ম যেমন করি সেইভাবে করছি দেখেই হয়তো জায়গাটা ঠিকঠাকভাবে শোকাচ্ছে না, বারবার পেকে যাচ্ছে। আবার ওই মহিলা, যখন আমরা ভর্তি ছিলাম আমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিলো, ফোন নাম্বার আদান প্রদানও হয়েছিল। তাকে আমি জিজ্ঞাসা করছিলাম, জানো তো আমার এরকম এরকম সমস্যা। বলছে আরে তুমি কি বলছো, আমারও ঠিক এরকম সমস্যা। তারপরে আমি এখানকার একজন বড় সার্জনকে দেখালাম, কারণ আমার সার্জারির সময় ওনার শরীরটা একটুখানি খারাপ ছিল বলে উনি করতে পারেননি, তাই অন্য ডক্টরের কাছে আমাকে সার্জারি করতে হয়েছে। কিন্তু এই বড় ডাক্তারের কাছে যখন আমি গেছিলাম, উনি বললেন যে সার্জেনের সার্জারিতে কোনো সমস্যা নেই, যেই সুতোটা দিয়ে স্টিচ করা হয়েছিল সেই সুতোটার মধ্যে সমস্যা রয়েছে বলে, মানে দুজনকে পরপর একই রকম সুতো দিয়ে স্টিচ করা হয়েছে বলে দুজনেরটাই পেকে পেকে উঠছে। এটা ডক্টরাই আমাকে বলেছিলেন। সে যাই হোক, আমি আপনাদের একটুখানি বলে দিই, নাহলে আমাকে যারা আপনারা ভালোবাসেন তারা হঠাৎ করে শুনবেন মামনের কোনো সার্জারি হতে চলেছে, হয়তো ভয় পেয়ে যাবেন কিংবা টেনশন করতে থাকবেন। সেটা একটুখানি আমি বলে দিচ্ছি। আমার কানের মাথায় দেখতে পাচ্ছেন একখানা ছোট্ট টিউমার টাইপের রয়েছে। কোনো একটা সময় আমি আমার লোকাল বিউটি পার্লার থেকে পিয়ার্সিং করিয়েছিলাম, মানে কান বেঁধানো বলে না, মেয়েরা একটা টাইমে অনেকগুলো কান বেঁধানোর একখানা ট্রেন্ড উঠেছিল, সেই টাইমে আমিও এখানে একটা কান বেঁধিয়েছিলাম, এখানেও বেঁধিয়েছিলাম। এই কানটা তো শুকিয়ে গেছিলো, মানে দুটো কানের মধ্যেই আমি কানের টানের পড়েছিলাম। কিন্তু কিছুদিন পরে যখন কানেরটা আমি খুলে ফেলেছি, তারপরে আর পড়িনি। ওই যে হয় না যে কানটা এখন শুকিয়ে গেছে, সোনা কানের মধ্যে দিলে সেই কান কখনো আর পাকে না, কিংবা সেই কানের ছ্যাদা কোনোদিন বন্ধ হয়ে যায় না, এরকম মা কাকিমারা বলতো। তা আমার মেয়ে হওয়ার সময় কানের ঠানের সব খুলতে হয়েছিল, আমাকে বাড়িতে রেখে যেতে হয়েছিল। সেই টাইমে এটাও আমি খুলে বাড়িতে রেখে গেছিলাম। তা পুপু যখন একদমই ছোট ছিল তখন আর আমার কিছু পড়তে টরতে ইচ্ছা করতো না, খালি ভাবতাম কি মেয়েটা একটুখানি বড় হয়ে যাক, তখন আমি মানে সব গয়নাগাটি পরে ঘরের মধ্যে বসে থাকবো। কারণ পুপু এতটাই অসুস্থ ছিল, ওকে নিয়ে বিভিন্ন নার্সিংহোমে আমাকে ঘোরাঘুরি করতে হতো, ডাক্তারখানায় যেতে হতো। সেই টাইমে না মন চাইতো না যে আমি সোনা গয়না পরে একটুখানি সাজুগুজু করে থাকি, নিজেকে পরিপাটি করতে ইচ্ছা করতো না। তো আর এতগুলো কানের পরে আমি কি করবো? সে যাই হোক, সেটা হলো অন্য কথা। সেই কানটার ওখানে না ছোট্ট একটা ওই কিলয়েড টাইপের, যেটাকে বলে গ্যাঁজ, নাক বিঁধ হলে অনেকের নাকের উপরে হয় না, নাক শুকাতে চায় না, একটা ফোড়া টাইপের হয়ে যায়, ফুসকুড়ি টাইপের হয়ে যায়, সেরকমই একটা ফুসকুড়ি টাইপের হয়েছিল। সেটাকে আর আমি গ্রাহ্য করিনি।
সামনের ওষুধের দোকান থেকে বলে ওষুধ খেয়েছিলাম কিংবা লাগানোর ওষুধ দিয়েছিল, ঠিক হয়ে গেছিলো। তার কিছুদিন পরে আবার দেখছি ওখানটায় আবার ছোট্ট করে একটা টিউমার গ্যাজের মতন হচ্ছে। তখন আর সেটাকে পাত্তা দিইনি, যাবো বললাম না পুপু তখন অনেকটাই ছোট ছিল, ওইদিকে সামাল দিতে গিয়ে নিজের শরীরের প্রতি আর ইয়ে নেওয়ার সময় পাইনি, খেয়াল করার সময় পাইনি। সেইটা হতে 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 না একটা বড় আকার ধারণ করলো। তা আমাদের এই লোকাল একটা নার্সিংহোমে আমার যখন ব্রেস্ট অপারেশন হয়েছিল, তখন এই কানের মাথায় যে ছোট্ট টিউমার টাইপের কিংবা গ্যাজ কিংবা কিলয়েড যা খুশি বলতে পারেন, কিলয়েড এটার নাম কিন্তু, হ্যাঁ, ডাক্তারি ভাষায় এটাকে কিলয়েড বলে। যে কোনো কান ভেদানো কিংবা কোনো অপারেশনের জায়গা স্টিচ করার পরে যদি একটুখানি ফুলে যায়, ওই বিছা হয় না, বিছের মতন একটুখানি ফুলে যায়। আমার মায়ের যেমন বুকে অপারেশন হয়েছে, ওই অপারেশনের জায়গাটা না এরকম ফুলে রয়েছে, ওই জিনিসগুলোকে কিলয়েড বলে, যেটা আমার কানের মধ্যে হয়েছে। এটা কালো চামড়ার লোকেদের বেশি পরিমাণে হয়। আমি বলছি না যে সাদা চামড়ার হয় না, সাদা চামড়ারও হয়, কিন্তু কালো চামড়ার লোকের ক্ষেত্রে এই কিলয়েডের প্রবণতা বেশি হয়। যেটা আমাকে ডাক্তার বলেছে সেটাই আমি আপনাদের বলছি। সে যাই হোক, সেটা ব্রেস্ট অপারেশনের সময় এই কানের মাথায় যে ছোট্ট কিলয়েডটা হয়েছিল কান বেঁধানোর ফলে, সেটা আমি অপারেশন করে নিয়েছিলাম দুটো একসঙ্গে। কিন্তু এটা অপারেশন করানোর পরে কিলয়েডের আকারটা আরও বেশি বড় হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আমার সামনের ডাক্তারখানায় দেখিয়েছিলাম, যে যিনি বড় সার্জেন তিনি এর মধ্যে ইঞ্জেকশন দিয়েছেন, মানে 5খানা ইঞ্জেকশন দিয়েছেন। ইঞ্জেকশন দেওয়ার পরে না জিনিসটা একদমই ছোট হয়ে যায়, একদম ছোট হয়ে যায়, হয়তো আপনারা বুঝতেই পারবেন না দেখে। কিন্তু এই যে 6 মাস অন্তর অন্তর ইঞ্জেকশন নেওয়াটা না আমার পক্ষে মানে ঠিক আমার মন পুতো লাগে না। এই যখন ইঞ্জেকশন নেওয়ার টাইমটা হয় না, তখন একটা ভেতরে কেমন টেনশন টেনশন শুরু হয়ে যায়। আমি ঘরে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলোও করতে পারি না। সামান্য একটা ইঞ্জেকশন, খুব একটা ব্যথা বিষ বেদনা কিছুই হয় না, তবুও আমার যেন আগের দিন কিংবা ইঞ্জেকশন নেওয়ার 7 দিন আগে থেকে না কেমন একটা মানে টেনশন টেনশন শুরু হয়ে যায়, গা হাত পা ভারী হয়ে যায়, কোনো কিছুই ভাল লাগে না। কেউ একটা ভালো কথা জিজ্ঞাসা করলে আমার তো ভেতরে টেনশন, আমি মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবোই বা কী করে, আর সংসারে কাজ করবোই বা কী করে। সে যাই হোক, এটা মিটে গেল। তাই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আমি যতদিন বেঁচে থাকবো নিশ্চয়ই 6 মাস কিংবা 1 বছর 1.5 বছর অন্তর এটা বাড়তে থাকবে, তাহলে কি আমাকে সারা জীবন এরকম ইঞ্জেকশন নিয়ে নিতে হবে? বলছে হ্যাঁ, তুমি যদি অপারেশন করাও তাহলে এটা ঠিক হয়ে যাওয়ার চান্স হচ্ছে 99%। 1% উনি একটুখানি উচ্চ রেখেছেন যে ঠিক হতেও পারে না, ডাক্তাররা এরকমই হয়তো বলেন। তুমি যদি এটাকে সার্জারি করিয়ে নাও বড় সার্জনের হাত থেকে, তাহলে এটা হয়তো দ্বিতীয়বার আর তোমার কানে ফিরবে না, তোমার ইঞ্জেকশন থেকে মুক্তি। তাই এতদিন আমি কোনো রকম গ্রাহ্য করিনি, কারণ আমার শরীরে এই সামান্য একটা খুঁত, যেটা নিজের ভুলের জন্যই হয়েছে, সেটা নিয়ে সারা জীবন চলতে আমার খুব একটা অসুবিধা নেই। কিন্তু ইন্দ্রর কথায় কি বলুন তো, শরীরের যে কোনো খুঁত যদি পাল্টে ফেলা যায়, সেটা যদি সাধ্য আর ইচ্ছার মধ্যেই থাকে, তাহলে সেটা করিয়ে নেওয়াই ভালো। আমরা যেমন চুল স্ট্রেট করে ফেলি, কারণ কোঁকড়ানো চুলকে স্ট্রেট বানানোর একখানা কায়দা রয়েছে, নিজেকে একটুখানি চেঞ্জ করার কায়দা রয়েছে বলেই আমরা করতে যাই। তাহলে এটা যদি সার্জারি করে সেরে যায়, তাহলে বাধা কোথায়? সেটা নিয়ে আমার একটুখানি টেনশন হচ্ছে যে আগামীকাল ডাক্তারবাবু কি বলবেন, আদৌ কি এটা সারবে কি না সারবে, এটা অপারেশন করতে গেলে আমাকে হসপিটালে ঠিক কতদিন থাকতে হবে, কিংবা ব্যথা বিষ বেদনা আমাকে কতটুকু অনুভব করতে হবে। আপনারা ভগবানের কাছে একটুখানি প্রার্থনা করুন যে মামুন যেই চিন্তা ভাবনা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, সেটা যেন পুরোপুরি ঠিকঠাক করে নিয়ে আসতে পারে, কিংবা ঠিকঠাক যেন হয়ে যায়। বুঝতে পারলেন? তো চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। আরও একটা কথা আমি বলে দিই, এই শীতকালে না কান ফোটানো কিংবা নাক বেঁধানোর একটা ট্রেন্ড চলে আসে, যেহেতু কাটা চেরা ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। যারা পিয়ার্সিং করাবেন, কান বেঁধাবেন, তারা একটুখানি সাবধানে, একটুখানি পাকা হাতে কান বেঁধানোর চেষ্টা করবেন। নাহলে বুঝতেই পারছেন এই ভুলটা, আমার মনে হয় আমি আমার জীবনে সজ্ঞানে কোনো রকম ভুল করিনি, আর যদি করেও থাকি সেই ভুল থেকে আমি শিখেছি, আর সেই ভুলটা আমার কাছে আগামী দিন আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আর এটা আমার এমন একটা ভুল, যেটা যদি সার্জারি না করি তাহলে সারা জীবন বহন করে নিয়ে বেড়াতে হবে। আর যখনই আমি আয়নায় মুখটা রাখবো, কানটা দেখবো,
মনে হবে ইস রে তখন যদি ওটা না করতাম তাহলে হয়তো আমাকে এটা সাফার করতে হতো না, এটা থাকতো না, অন্যান্যদের মতন আমার কানটাও সুন্দর থাকতো, কিংবা আমি যে সুন্দর কান নিয়ে জন্মেছি সেই কানটাই আমার থাকতো। এই নানা রকম মানে কি বলবো চিন্তা ভাবনা চলে আসবে আর আফসোস করতে হবে।